আজকে আমরা ডব্লিউবিএসএলএসটির এডুকেশনের সিলেবাসের ইউনিট 6 অর্থাৎ কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্সের যে ইউনিট রয়েছে তার সাব ইউনিট এ নিয়ে আলোচনা করব। সাব ইউনিট এতে রয়েছে ইন্ডিয়ান এডুকেটার্সদের সম্পর্কে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী। এবং এর পরের ক্লাসে অবশ্যই আমরা সাব ইউনিট বি অর্থাৎ ওয়েস্টার্ন যে সমস্ত গ্রেট এডুকেটার্সরা রয়েছেন এবং সিলেবাসে যাদের নাম রয়েছে তাদের নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা 50টা খুব গুরুত্বপূর্ণ ইউনিক কোশ্চেন অ্যান্সার রেখেছি, যেগুলো জানতে পারলে তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে এবং তোমরা উত্তর বলার আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা উত্তরের পর শুধুমাত্র উত্তর দিয়ে আবার নেক্সট কোশ্চেনে চলে যাব না, আমরা দেখব কেন ওই উত্তরটা ঠিক হলো এবং ওই প্রশ্ন রিলেটেড যদি কিছু ইনফরমেশান থাকে সেটাও আমি তোমাদের দেব, যাতে করে এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তোমরা নির্দ্বিধায় করতে পারো এবং তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এই বিষয়ে, তোমাদের একটা জ্ঞান তৈরি হয়ে যায় এই বিষয়ে, যা পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে। তো অলরেডি এসএলএসটির এডুকেশনের সিলেবাসের বাকি দুটো ইউনিট ছাড়া অর্থাৎ হিস্ট্রি অফ এডুকেশনের যে দুটো ইউনিট রয়েছে, একটা প্রি ইন্ডিপেন্ডেন্স আর একটা মডার্ন এডুকেশন, তো সেই দুটো ইউনিট বাদ দিয়ে বাকি সমস্ত ইউনিটের কোশ্চেন অ্যান্সার এক্সপ্লেনেশন সিরিজ অলরেডি আপলোড হয়ে গেছে। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ডব্লিউবিএসএসসির মধ্যে গিয়ে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাছাড়াও তোমরা সমস্ত ভিডিও পেতে চাইলে, পরের কি ভিডিও আপলোড করব সেগুলো পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, না হলে কিন্তু তোমাদের ভিডিওগুলো মিস হয়ে যাবে, তোমরা পরের ভিডিও আপলোড করলে বুঝতে পারবে না। এবং তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও এবং যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন উত্তরের আলোচনা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি? কিছু তথ্য সংগ্রহ করা, সামাজিক প্রতিষ্ঠা লাভ করা, মানুষের মধ্যে আগের থেকে বিদ্যমান পূর্ণতার বিকাশ, বিদেশি জ্ঞান অর্জন করা, কোনটা ঠিক? স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি? খুব সহজ, আমরা সব রকমের প্রশ্ন উত্তর পাবো এখানে, সহজ, মধ্যমানের, কঠিন। তো দেখো পুরোটা কভার করার চেষ্টা করা হয়েছে, যে ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই রিলেটেড ইনফরমেশান দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের সময় নষ্ট হবে না, উপকৃত অবশ্যই হবে। দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো মানুষের মধ্যে আগের থেকেই বিদ্যমান পূর্ণতার প্রকাশ, দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন মেন। বিবেকানন্দের শিক্ষাচিন্তার এটি হলো মূল কথা এবং সবচেয়ে বিখ্যাত উক্তি। তিনি বিশ্বাস করতেন জ্ঞান বাইরে থেকে আসে না, তা মানুষের ভেতরেই সুপ্ত থাকে। তাই তিনি একথাও বলেছিলেন যে পাথরের মধ্যে আগুন জ্বালার সম্ভাবনা থাকে, তাই পাথরে টোকা মারলে, পাথরে আঘাত করলে দুটো পাথরের মধ্যে আগুন জ্বলে ওঠে। পাথরের মধ্যে যদি না আগুন জ্বালার ক্ষমতা থাকতো তাহলে কিন্তু পাথরের মধ্য থেকে আগুন জ্বলে উঠতো না, অর্থাৎ পাথরের মধ্যেই আগুন নিহিত থাকে। তেমনই শিক্ষা শিশুর মধ্যেই নিহিত থাকে, শিক্ষকের কাজ হলো তাকে টেনে বের করা, সেই পূর্ণতার প্রকাশ করা। তো স্বামী বিবেকানন্দ এই কথাই বলেছেন। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দ কোন দুটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটাতে চেয়েছিলেন? স্বামী বিবেকানন্দ কোন দুটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটাতে চেয়েছিলেন? প্রাচ্যের ধর্ম ও পাশ্চাত্যের শিল্প, ভারতের বেদান্ত ও পাশ্চাত্যের বিজ্ঞান, ভারতের কৃষি ও পাশ্চাত্যের বাণিজ্য, প্রাচ্যের যোগ ও পাশ্চাত্যের দর্শন, কোনটা ঠিক? স্বামী বিবেকানন্দ কোন দুটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটাতে চেয়েছিলেন? প্রাচ্যের ধর্ম ও পাশ্চাত্যের শিল্প, ভারতের বেদান্ত ও পাশ্চাত্যের বিজ্ঞান, ভারতের কৃষি ও পাশ্চাত্যের বাণিজ্য, প্রাচ্যের যোগ ও পাশ্চাত্যের দর্শন, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ভারতের বেদান্ত ও পাশ্চাত্যের বিজ্ঞান। বিবেকানন্দ একজন বাস্তববাদী স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি বুঝেছিলেন শুধুমাত্র আধ্যাত্মিকতা দিয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়, তাই তিনি চেয়েছিলেন ভারতের শাশ্বত আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ বেদান্ত এবং পাশ্চাত্যের বস্তুগত উন্নতি ও যুক্তির ভিত্তি বিজ্ঞান ও প্রযুক্তি এর মধ্যে একটি সেতু বন্ধন রচনা করতে। বেদান্তকে উপনিষদও বলা হয়, বেদান্ত বলতে বেদের শেষ অংশ। আর বেদ শব্দের অর্থ জেনে রাখো, বেদ শব্দের অর্থ হলো জ্ঞান।
তো বেদান্ত শব্দের অর্থ মূলত জ্ঞানের অন্ত, জ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়। জ্ঞান শেষ হয়ে যায় কখন? জ্ঞান যখন পরিপূর্ণ হয়ে যায়, এরপরে আর জানার কিছু থাকে না, সেটাকেই বলা হচ্ছে বেদান্ত। পরের প্রশ্ন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠতর, এই উক্তিটির মাধ্যমে বিবেকানন্দ কিসের উপর গুরুত্ব দিয়েছেন? অর্থাৎ বিবেকানন্দ বলেছিলেন স্যালভেশন উইল কাম থ্রু ফুটবল, নট থ্রু গীতা। ধর্মীয় শিক্ষার অবমূল্যায়ন, শুধুমাত্র খেলাধুলার প্রসার, সুস্থ ও শক্তিশালী দেহ গঠন, গীতা পাঠের বিরোধিতা। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠতর, এই উক্তিটির মাধ্যমে বিবেকানন্দ কিসের উপর গুরুত্ব দিয়েছেন? ধর্মীয় শিক্ষার অবমূল্যায়ন, শুধুমাত্র খেলাধুলার প্রসার, সুস্থ ও শক্তিশালী দেহ গঠন, গীতা পাঠের বিরোধিতা। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো সুস্থ ও শক্তিশালী দেহ গঠন, বিল্ডিং আ হেলদি অ্যান্ড স্ট্রং বডি। এই বিখ্যাত উক্তিটি প্রায়শই ভুলভাবে ব্যাখ্যা করা হয়। বিবেকানন্দ গীতা বা ধর্মগ্রন্থ পাঠের বিরোধী ছিলেন না, তিনি উপনিষদের নায়মাত্মা বলহীনেন লভ্য, দুর্বল ব্যক্তি আত্মাকে লাভ করতে পারে না, এই বাণীকে উদ্ধৃত করে বোঝাতে চেয়েছিলেন যে কোনো মহৎ কাজ, তা জাগতিক হোক বা আধ্যাত্মিক, তার জন্য শারীরিক শক্তির প্রয়োজন। দুর্বল, ভীরু বা ক্লিপ মানুষের পক্ষে ধর্ম বা দেশ কোনো কিছুরই উন্নতি সাধন সম্ভব নয়। তাই শক্তিশালী সুস্থ দেহ গঠনকে তিনি আধ্যাত্মিক সাধনার পূর্ব শর্ত হিসেবে দেখেছেন। তো এই বাণীর যে আমরা ভুল ব্যাখ্যা করি তা কিন্তু ঠিক নয়। বিবেকানন্দ মূলত বলেছে আগে শরীরকে তৈরি করো, তারপর গীতার মতো কঠিন শাস্ত্র বুঝতে হলে, ধর্মীয় শাস্ত্র বুঝতে হলে, স্ক্রিপচার বুঝতে হলে তোমাকে আগে শারীরিক দিক থেকে সুঠাম হতে হবে, শারীরিক দিক থেকে সুস্থ হতে হবে। সেই সুস্থ সবলতার জন্য এক্সারসাইজ খুব দরকার, সেই জন্য ফুটবল খেলো। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে জ্ঞান অর্জনের জন্য একমাত্র পদ্ধতি কী? বক্তৃতা শোনা, বই পড়া, মনসংযোগ বা কেন্দ্রীকরণ, ভ্রমণ করা। বিবেকানন্দের মতে জ্ঞান অর্জনের একমাত্র পদ্ধতি কী? বক্তৃতা শোনা, বই পড়া, মনসংযোগ বা কেন্দ্রীকরণ, ভ্রমণ করা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো মনসংযোগ বা কেন্দ্রীকরণ। বিবেকানন্দ বিশ্বাস করতেন সমস্ত জ্ঞান মানুষের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে আছে, সেই জ্ঞানকে আবিষ্কার করার চাবিকাঠি হলো মনঃসংযোগ। তার মতে সাধারণ মানুষ তার মনের শক্তির সামান্য অংশই ব্যবহার করে। যোগাভ্যাস এবং ব্রহ্মচর্যের মাধ্যমে মনকে একাগ্র করার ক্ষমতা অর্জন করলে সেই কেন্দ্রীভূত মন যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। তিনি বলতেন একাগ্রতার শক্তি জ্ঞানের ভাণ্ডারের একমাত্র চাবিকাঠি। তাই তো বিবেকানন্দ বলেছিলেন আমি যদি পুনর্বার জন্মগ্রহণ করতাম বা করি, তাহলে আমি সমাজের কি কাজ বা শিক্ষার কি বিষয় তা গুরুত্বই দেব না, আমি প্রথমে আমার মনকে কেন্দ্রীভূত করার শক্তি অর্জন করব, তারপরে আমি যা অর্জন করতে চাই তার সবই অর্জন করতে পারবো। পরের প্রশ্ন, গণশিক্ষা প্রসারের মাধ্যম হিসেবে বিবেকানন্দ কোন বিষয়গুলির পুনর্জীবনের কথা বলেছেন? বিতর্ক সভা ও আলোচনা, ইংরেজি শিক্ষার প্রসার, যাত্রা, কবিগান ও কীর্তন, আধুনিক নাটকের অভিনয়। গণশিক্ষার প্রসারের মাধ্যম হিসেবে বিবেকানন্দ কোন বিষয়গুলির পুনর্জীবনের কথা বলেছেন? বিতর্ক সভা ও আলোচনা, ইংরেজি শিক্ষার প্রসার, যাত্রা, কবিগান ও কীর্তন, আধুনিক নাটকের অভিনয়। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো যাত্রা, কবিগান ও কীর্তন। স্বামীজি ছিলেন অত্যন্ত বাস্তববাদী একজন শিক্ষাচিন্তক। তিনি বুঝেছিলেন যে দেশের কোটি কোটি নিরক্ষর মানুষের কাছে পুঁথিগত শিক্ষা পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব। তাই তিনি লোকশিক্ষার উপর জোর দিয়েছিলেন। যাত্রা, কথকতা, কবিগান, কীর্তন, রামায়ণ পাঠ ইত্যাদি ছিল বাংলার সাধারণ মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মাধ্যমগুলির সাহায্যে ধর্ম, নীতি, ইতিহাস ও সামাজিকতার শিক্ষা খুব সহজেই জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে তিনি মনে করতেন। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষাচিন্তার মূল ভিত্তি কী ছিল? প্রয়োগবাদী দর্শন, প্রকৃতিবাদী দর্শন, বৈদান্তিক দর্শন, মার্ক্সবাদী দর্শন, প্র্যাগম্যাটিক ফিলোজফি, ন্যাচারালিস্টিক ফিলোজফি, বেদান্তিক ফিলোজফি, মার্কসিস্ট ফিলোজফি। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো বৈদান্তিক দর্শন বা বেদান্তিক ফিলোজফি। স্বামী বিবেকানন্দের সমগ্র জীবন ও দর্শন অদ্বৈত বেদান্তের উপর প্রতিষ্ঠিত। অদ্বৈত মানে যেখানে দ্বৈত নেই, দুই নেই, এক, যেখানে ঈশ্বর একমাত্র বলা হয়েছে।
এই দর্শন অনুযায়ী প্রতিটি জীবাত্মা স্বরূপত ব্রহ্ম এবং জগতের সমস্ত বৈচিত্র্যের মধ্যেই এক অখণ্ড সত্তা বিরাজমান। তার শিক্ষা দর্শন যেমন মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ বা আত্ম উপলব্ধি, এই বৈদান্তিক ভাবনা থেকেই উৎসারিত। তিনি শিক্ষাকে দেখেছিলেন এই ব্রহ্মত্ব বা আত্মস্বরূপ উপলব্ধির একটি উপায় হিসেবে। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষার মূল মন্ত্র কি? অর্থ, প্রতিপত্তি ও সম্মান, জ্ঞান, কর্ম ও ভক্তি, ব্রহ্মচর্য, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস, সেবা, ত্যাগ ও শান্তি। কোনটা ঠিক? বিবেকানন্দের মতে শিক্ষার মূল মন্ত্র কি? অর্থ, প্রতিপত্তি ও সম্মান, জ্ঞান, কর্ম ও ভক্তি, ব্রহ্মচর্য, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস, সেবা, ত্যাগ ও শান্তি। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ব্রহ্মচর্য, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস। এই তিনটি বিষয়কে মূল মন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবেকানন্দের মতে ব্রহ্মচর্য শারীরিক ও মানসিক সংযমের মাধ্যমে শক্তি সঞ্চয় করা, যা জ্ঞানার্জনের জন্য অপরিহার্য। শ্রদ্ধা কি? গুরু, শাস্ত্র এবং নিজের উপর বিশ্বাস স্থাপন করা। শ্রদ্ধা ছাড়া প্রকৃত জ্ঞান লাভ সম্ভব নয়। বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন যে তুমি নিজেকে যতক্ষণ না বিশ্বাস করতে পারছো, অর্থাৎ তোমার আত্মবিশ্বাস যতক্ষণ না আসছে, ততক্ষণ তুমি ভগবানেও বিশ্বাস করতে পারবে না। পরের প্রশ্ন, আত্মবিশ্বাস নিজের অন্তর্নিহিত শক্তির উপর বিশ্বাস রাখা। পরের পয়েন্ট, আত্মবিশ্বাস নিজের অন্তর্নিহিত শক্তির উপর বিশ্বাস রাখা। তিনি বলতেন যে নিজেকে দুর্বল ভাবে সে দুর্বলই হয়ে যায়। এবার আমরা পরের প্রশ্নে যাব। নারী শিক্ষা প্রসঙ্গে বিবেকানন্দ কোন প্রাচীন ভারতীয় বিদুষী নারীদের কথা উল্লেখ করেছেন? সীতা, সাবিত্রী, দময়ন্তী, দ্রৌপদী, কুন্তী, গান্ধারী, গার্গী, মৈত্রী, অপলা, অরুন্ধতী, অনুসুয়া, লোপামুদ্রা। কোনটা ঠিক? সীতা, সাবিত্রী, দময়ন্তী, দ্রৌপদী, কুন্তী, গান্ধারী, নাকি গার্গী, মৈত্রী, অপালা, নাকি অরুন্ধতী, অনুসুয়া, লোপামুদ্রা? কোনটা ঠিক? নারী শিক্ষা প্রসঙ্গে বিবেকানন্দ কোন প্রাচীন ভারতীয় বিদুষী নারীদের কথা উল্লেখ করেছেন? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো গার্গী, মৈত্রী, অপালা। বিবেকানন্দ সীতা, সাবিত্রীর মতো পৌরাণিক আদর্শের পাশাপাশি গার্গী, মৈত্রীর মতো বৈদিক যুগের বাস্তব জ্ঞান সাধিকাদের উদাহরণও দিয়েছেন। গার্গী ছিলেন একজন ব্রহ্মবাদিনী, যিনি যাজ্ঞবল্ক্যের মতো ঋষিকে প্রকাশ্যে তর্কে আহ্বান করার সাহস দেখিয়েছিলেন। মৈত্রীও ছিলেন একজন দার্শনিক। পরের প্রশ্ন, বিবেকানন্দ পাঠ্যক্রমে কোন দুই প্রকার বিদ্যার উপর জোর দিয়েছেন? লৌকিক ও অলৌকিক বিদ্যা, পরা ও অপরা বিদ্যা, দেশীয় ও বিদেশীয় বিদ্যা, শাস্ত্রীয় ও লোকায়ত বিদ্যা। কোনটা ঠিক? বিবেকানন্দ পাঠ্যক্রমে কোন দুই প্রকার বিদ্যার উপর জোর দিয়েছেন? সঠিক উত্তর দেখে নিন। সঠিক উত্তর হলো পরা ও অপরা বিদ্যা। উপনিষদের ধারণা অনুযায়ী অপরা বিদ্যা হলো জাগতিক ও বিষয়ভিত্তিক জ্ঞান, যেমন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কলা ইত্যাদি, যা আমাদের জীবন ধারণ এবং সামাজিক উন্নতির জন্য প্রয়োজন। অন্যদিকে পরাবিদ্যা হলো পরম জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান, যা আত্ম উপলব্ধি বা মোক্ষ লাভে সহায়তা করে। বিবেকানন্দ এই দুই ধরনের শিক্ষার সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন, কারণ তিনি একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ জীবন গঠনের পক্ষে ছিলেন। পরের প্রশ্ন, কার মতে স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দার্শনিক ও শিক্ষাবিদ? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, লিও টলস্টয়। কার মতে স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দার্শনিক ও শিক্ষাবিদ? কার মতে? দেখিনি সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো লিও টলস্টয়। বিশ্বখ্যাত রুশ সাহিত্যিক ও দার্শনিক লিও টলস্টয় বিবেকানন্দের চিন্তাভাবনা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এটি প্রমাণ করে যে বিবেকানন্দের প্রভাব শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং বিশ্বের মহান চিন্তাবিদদের কাছেও তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন। তাই লিও টলস্টয় এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের তিনটি মূল নীতি কি কি? শৃঙ্খলা, আনুগত্য ও কঠোরতা, স্বাধীনতা, সৃজনশীলতা ও প্রকৃতির সান্নিধ্য, প্রতিযোগিতা, পরীক্ষা ও পুরস্কার, ধর্ম, দর্শন ও বিজ্ঞান। কোনটা ঠিক? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের তিনটি মূল নীতি কি কি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো স্বাধীনতা, সৃজনশীলতা ও প্রকৃতির সান্নিধ্য। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল শিশু। তিনি দেখেছিলেন যে প্রচলিত বিদ্যালয়গুলি
শিশুর স্বাভাবিক বিকাশকে রুদ্ধ করে দেয়, সেগুলি মূলত খাঁচা। তাই তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন যেখানে স্বাধীনতা থাকবে, সৃজনশীলতা থাকবে, প্রকৃতির সান্নিধ্য থাকবে। পরের প্রশ্ন, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই উক্তিটি কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই উক্তিটি কার? দেখে নিই সঠিক উত্তর কি। এই উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। এই বিখ্যাত উপমাটির মাধ্যমে রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন যে একটি শিশুর শারীরিক বিকাশের জন্য মায়ের দুধ যেমন অপরিহার্য ও স্বাভাবিক, ঠিক তেমনি তার মানসিক ও বৌদ্ধিক বিকাশের জন্য মাতৃভাষা অপরিহার্য। মাতৃভাষাই হলো চিন্তার স্বাভাবিক বাহন। বিদেশি ভাষার বোঝা চাপিয়ে দিলে শিশুর মনের বিকাশ বাধাগ্রস্ত হয়, যেমন অন্য কোনো প্রাণীর দুধ শিশুর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় কোন আদর্শে গড়ে তুলেছিলেন? ইংরেজ প্রবর্তিত মডেল, দেশজ টোল বা চতুষ্পাঠী মডেল, তপবনের আদর্শ অনুযায়ী মডেল, আধুনিক পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়ের মডেল। কোনটা ঠিক? রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় কোন আদর্শে গড়ে তুলেছিলেন? ইংরেজ প্রবর্তিত মডেল, দেশজ টোল বা চতুষ্পাঠী মডেল, তপবনের আদর্শ অনুযায়ী মডেল, আধুনিক পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়ের মডেল। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো তপবনের আদর্শ অনুযায়ী মডেল। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের তপবন আশ্রমের শিক্ষা ব্যবস্থা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। তপবনে শুরু ও শিষ্য প্রকৃতির কোলে অনাড়ম্বর জীবনযাত্রার মধ্যে দিয়ে এক আত্মিক সম্পর্কের ভিত্তিতে জ্ঞানার্জন করতেন। সেখানে শিক্ষা ছিল জীবনচর্চার অঙ্গ, কোনো কৃত্রিম প্রক্রিয়া নয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে সেই মুক্ত, আনন্দময় এবং প্রকৃতিকেন্দ্রিক পরিবেশকেই আধুনিক আঙ্গিকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, যেখানে শিক্ষা ও জীবন এক হয়ে যাবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার চরম উদ্দেশ্য বা লক্ষ্য কি? ভালো চাকরি পাওয়া, কেরানি তৈরি করা, মনুষ্যত্ব লাভ ও মনুষ্যত্বের বিকাশ, পরীক্ষায় ভালো ফল করা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো মনুষ্যত্ব লাভ ও মনুষ্যত্বের বিকাশ। রবীন্দ্রনাথের কাছে শিক্ষা শুধুমাত্র তথ্য বা দক্ষতা অর্জনের প্রক্রিয়া ছিল না, ছিল পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার সাধনা। তার মতে মানব জীবনের চরম লক্ষ্যই হলো মনুষ্যত্ব অর্জন। শিক্ষা সেই লক্ষ্যেই পরিচালিত হবে। এটি ব্যক্তির শারীরিক, মানসিক, নৈতিক, নান্দনিক ও আধ্যাত্মিক সমস্ত দিকের সুষম বিকাশ ঘটিয়ে তাকে বিশ্বের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং পরম সত্তার সঙ্গে একাত্ম অনুভব করতে শেখাবে। পরের প্রশ্ন, শ্রীনিকেতন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? উচ্চতর সাহিত্য চর্চা, গ্রামীণ উন্নয়ন ও কর্মশিক্ষা, বিদেশি ভাষা শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা। কোনটা ঠিক? শ্রীনিকেতন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? উচ্চতর সাহিত্য চর্চা, গ্রামীণ উন্নয়ন ও কর্মশিক্ষা, বিদেশি ভাষা শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো গ্রামীণ উন্নয়ন ও কর্মশিক্ষা। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র আর্থিক ও সৃজনশীল বিকাশই যথেষ্ট নয়, দেশের মানুষের ব্যবহারিক জীবনের উন্নতিও প্রয়োজন। শান্তিনিকেতনের পার্শ্ববর্তী গ্রামের মানুষদের দারিদ্র্য, অজ্ঞতা ও অস্বাস্থ্যকর পরিবেশ তাঁকে ব্যথিত করে। তাই তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন, যার মূল লক্ষ্য ছিল হাতে কলমে শিক্ষার মাধ্যমে গ্রামীণ সমাজের পুনর্গঠন এবং গ্রামবাসীদের স্বনির্ভর করে তোলা। এটি ছিল তার জীবনের জন্য শিক্ষার বাস্তব প্রয়োগ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষকের সবচেয়ে বড় গুণ কি? বিষয় পাণ্ডিত্য, কঠোর শাসন করার ক্ষমতা, সহানুভূতি, সহমর্মিতা ও সৃজনশীলতার উৎসাহ, ভালো বক্তৃতা দেওয়ার ক্ষমতা। কোনটা ঠিক? রবীন্দ্রনাথের মতে শিক্ষকের সবচেয়ে বড় গুণ কি? বিষয় পাণ্ডিত্য, কঠোর শাসন করার ক্ষমতা, সহানুভূতি, সহমর্মিতা ও সৃজনশীলতার উৎসাহ, ভালো বক্তৃতা দেওয়ার ক্ষমতা। সঠিক উত্তর হলো সহানুভূতি, সহমর্মিতা ও সৃজনশীলতার উৎসাহ। রবীন্দ্রনাথ মনে করতেন শিক্ষক পদ্ধতির দ্বারা শিক্ষা দেন না, তিনি মানুষ হিসেবেই শিক্ষা দেন। তার মতে একজন যান্ত্রিক নীরস শিক্ষক উৎকৃষ্ট পদ্ধতি ব্যবহার করেও ব্যর্থ হবেন। অন্যদিকে একজন সহানুভূতিশীল, সৃষ্টিশীল এবং উৎসাহী শিক্ষক সাধারণ পদ্ধতিতেও সফল হবেন, কারণ তিনি শিক্ষার্থীর সঙ্গে একটি আত্মিক যোগ স্থাপন করতে পারেন, তার মনকে বুঝতে পারেন এবং তার মধ্যে জ্ঞানের প্রতি আনন্দ ও উৎসাহ জাগিয়ে তুলতে পারেন। পরের প্রশ্ন, নারী ও পুরুষের শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথের কি অভিমত ছিল? নারী ও পুরুষের শিক্ষা এক হওয়া উচিত,
নারীদের শিক্ষার কোনো প্রয়োজন নেই? বিশুদ্ধ জ্ঞানের ক্ষেত্রে শিক্ষা এক, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে পার্থক্য থাকবে? নারীদের কেবল গার্হস্থ্য শিক্ষাই দেওয়া উচিত, কোনটা ঠিক? নারী ও পুরুষের শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথের কী অভিমত ছিল? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো বিশুদ্ধ জ্ঞানের ক্ষেত্রে শিক্ষা এক, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে পার্থক্য থাকবে। রবীন্দ্রনাথ নারী শিক্ষার প্রবল সমর্থক ছিলেন এবং মনুষ্যত্ব অর্জনের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী ছিলেন। তার মতে বিশুদ্ধ জ্ঞানের, যেমন সাহিত্য, বিজ্ঞান, দর্শন, এই সমস্ত ক্ষেত্রে কোনো লিঙ্গভেদ থাকা উচিত নয়, কিন্তু তিনি এও স্বীকার করতেন যে নারী ও পুরুষের সামাজিক ও পারিবারিক ভূমিকা এবং শারীরিক মানসিক গঠনে কিছু স্বাভাবিক পার্থক্য রয়েছে। তাই ব্যবহারিক শিক্ষার, যেমন গার্হস্থ্য বিজ্ঞান, শিল্পকলা, এই সমস্ত ক্ষেত্রে সেই পার্থক্যকে বিবেচনা করে পাঠ্যক্রম রচনা করা উচিত, যাতে নারী তার নিজস্ব স্বভাবে বিকশিত হতে পারে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন শিক্ষাবিধিকে তীর্থস্থান বলে বর্ণনা করেছেন এবং কেন? মার্কিন শিক্ষা ব্যবস্থা তার প্রযুক্তিগত উন্নতির জন্য, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা তার শৃঙ্খলার জন্য, রুশ শিক্ষা ব্যবস্থা তার জনশিক্ষার প্রসারের জন্য, প্রাচীন ভারতের গুরুকুল তার আধ্যাত্মিকতার জন্য। রবীন্দ্রনাথ কোন শিক্ষাবিধিকে তীর্থস্থান বলে বর্ণনা করেছেন এবং কেন? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো রুশ শিক্ষা ব্যবস্থা তার জনশিক্ষার প্রসারের জন্য। 1930 সালে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা রাশিয়ার চিঠি গ্রন্থে রবীন্দ্রনাথ সেখানকার শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। এই ইনফরমেশনগুলো মনে রেখো। 1930 সালে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা রাশিয়ার চিঠি গ্রন্থে রবীন্দ্রনাথ সেখানকার শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বিশেষভাবে মুগ্ধ হয়েছিলেন কারণ সেখানে বিপ্লবের পর খুব স্বল্প সময়ের মধ্যে শিক্ষাকে দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। নিরক্ষরতা দূরীকরণে এই ব্যাপক যোগ্য এবং ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য শিক্ষার সমান সুযোগ সৃষ্টি করাকে তিনি একটি মহান তীর্থকর্ম হিসেবে দেখেছিলেন। পরের প্রশ্ন, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ কোন সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে নাগরিকতার প্রশিক্ষণ দিতেন? বিতর্ক ও বক্তৃতা, সামরিক শিক্ষা, স্বায়ত্তশাসন ও সমাজসেবা, বিদেশি সংস্কৃতি চর্চা, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো স্বায়ত্তশাসন ও সমাজসেবা। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন পুঁথিগত বিদ্যার মাধ্যমে নাগরিকতা শেখানো যায় না, এটি অভ্যাসের বিষয়। তাই শান্তিনিকেতনে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে আশ্রমিক সংঘ গঠন করেছিলেন, যেখানে ছাত্ররাই নিজেদের বিচার, নিয়মকানুন এবং দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করত। এর মাধ্যমে তাদের মধ্যে দায়িত্ববোধ ও স্বায়ত্তশাসনের গুণ বিকশিত হতো। পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামে গিয়ে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে সামাজিক কর্তব্যবোধ জাগ্রত করা হতো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন কোন মতবাদের সংমিশ্রণ? রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন কোন কোন মতবাদের সংমিশ্রণ? শুধুমাত্র ভাববাদ, শুধুমাত্র প্রকৃতিবাদ, ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ ও মানবতাবাদ, শুধুমাত্র প্রয়োগবাদ, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ ও মানবতাবাদ। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা কোনো একটি নির্দিষ্ট দর্শনের গণ্ডিতে আবদ্ধ ছিল না। ভাববাদ কি? উপনিষদের আধ্যাত্মিকতা এবং পরম সত্তার সঙ্গে একাত্ম হওয়ার আদর্শ প্রদান করে। প্রকৃতিবাদ কি করে? প্রকৃতির কোলে মুক্ত পরিবেশে শিক্ষার ধারণা প্রদান করে। প্রয়োগবাদ কি বলে? শ্রীনিকেতনে কর্মভিত্তিক ও জীবনের সমস্যা সমাধানের শিক্ষার ধারণা দেয়। মানবতাবাদ মানুষের মনুষ্যত্বের সার্বিক বিকাশ এবং আন্তর্জাতিকতা বোধের ধারণা। এই সমস্ত দার্শনিক ভাবধারার এক অপূর্ব সমন্বয় তাঁর শিক্ষা দর্শনকে এক অনন্য মাত্রা দিয়েছে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর মতে শিক্ষা বলতে কি বোঝায়? শুধুমাত্র সাক্ষরতা অর্জন, শিশুর দেহ, মন ও আত্মার সর্বাঙ্গীন বিকাশ, একটি লাভজনক পেশার জন্য প্রস্তুতি, বিদেশি অনুকরণে শিক্ষা, কোনটা ঠিক? মহাত্মা গান্ধীর মতে শিক্ষা বলতে কি বোঝায়? দেখে নিই সঠিক উত্তর। শিশুর দেহ, মন ও আত্মার সর্বাঙ্গীন বিকাশ। গান্ধীজি শিক্ষার একটি সামগ্রিক এবং হোলিস্টিক ধারণা দিয়েছিলেন, যা বিবেকানন্দের ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি সাক্ষরতাকে শিক্ষার সমার্থক মনে করতেন না। তার কাছে শিক্ষা মানে ছিল শিশুর অন্তর্নিহিত সমস্ত শক্তির, অর্থাৎ শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক
সুষম ও পরিপূর্ণ বিকাশ, হ্যান্ড, হেড এবং হার্ট। তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা ব্যক্তিকে আত্মনির্ভর এবং চরিত্রবান করে তোলে। পরের প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন, নবজীবন। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন নাকি নবজীবন? কোনটা ঠিক? খুব কমন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো হরিজন পত্রিকা। 1937 সালে ওয়ার্ধা সম্মেলনের আগে মহাত্মা গান্ধী তার নতুন শিক্ষা পরিকল্পনা সংক্রান্ত ধারাবাহিক প্রবন্ধগুলি হরিজন পত্রিকায় প্রকাশ করেন। এই লেখাগুলি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং কংগ্রেস শাসিত প্রদেশগুলিতে শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রেক্ষাপট তৈরি করে। এই প্রবন্ধগুলি পরবর্তীকালে ওয়ার্ধা সম্মেলনের মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে। পরের প্রশ্ন, ওয়ার্ধা পরিকল্পনা অনুযায়ী বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার সময়কাল কত ছিল? 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো 7 বছর। 1937 সালের অক্টোবর মাসে ওয়ার্ধায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে গৃহীত মূল প্রস্তাবে দেশের সমস্ত শিশুদের জন্য 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত অর্থাৎ মোট 7 বছরব্যাপী বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষার সুপারিশ করা হয়েছিল। এই শিক্ষা মাতৃভাষার মাধ্যমে এবং কোনো হস্তশিল্পকে কেন্দ্র করে পরিচালিত হবে বলেও স্থির হয়। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কী ছিল? পুস্তক কেন্দ্রিক শিক্ষা, শিল্পকেন্দ্রিক বা কর্মকেন্দ্রিক শিক্ষা, ধর্মকেন্দ্রিক শিক্ষা, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো শিল্পকেন্দ্রিক বা কর্মকেন্দ্রিক শিক্ষা। বুনিয়াদী শিক্ষায় সবচেয়ে বৈপ্লবিক এবং মৌলিক বৈশিষ্ট্য ছিল কোনো একটি উৎপাদনশীল হস্তশিল্পকে, যেমন সুতা কাটা, তাঁত বোনা, কৃষিকাজ, কাঠের কাজ ইত্যাদিকে কেন্দ্র করে সমস্ত বিষয়ের শিক্ষা দেওয়া। গান্ধীজি বিশ্বাস করতেন এই পদ্ধতির মাধ্যমে শিক্ষা বাস্তব জীবনের সঙ্গে যুক্ত হবে, শিক্ষার্থীরা শ্রমের মর্যাদা শিখবে এবং বিদ্যালয়গুলি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনার জন্য তার সভাপতিত্বে কমিটি গঠন করা হয়েছিল। বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনার জন্য কার সভাপতিত্বে কমিটি গঠন করা হয়েছিল? বি.জি. খের, ডক্টর জাকির হোসেন, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ডক্টর জাকির হোসেন। ওয়ার্ধা সম্মেলনের প্রস্তাবগুলিকে একটি কার্যকরী পাঠ্যক্রমের রূপ দেওয়ার জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়ার অধ্যক্ষ ডক্টর জাকির হোসেনের সভাপতিত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই কমিটি জাকির হোসেন কমিটি নামে পরিচিত। এই কমিটি বুনিয়াদী শিক্ষার বিস্তারিত পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং উদ্দেশ্য সম্পর্কে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে, যা হরিপুরা কংগ্রেসে গৃহীত হয়। পরের প্রশ্ন, গান্ধীজির শিক্ষা ব্যবস্থায় 3H এর অর্থ কী? হোপ, অনার, অনেস্টি, হ্যান্ড, হেড, হার্ট। একটু আগেই বলেছি, হেলথ, হাইজিন, হ্যাবিট, হিস্ট্রি, হেরিটেজ, হিউম্যানিজম। কোনটা ঠিক? গান্ধীজির শিক্ষা ব্যবস্থায় 3H এর অর্থ কী? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো হ্যান্ড, হেড, হার্ট। গান্ধীজি ব্রিটিশ প্রবর্তিত পুঁথিগত 3R রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক শিক্ষার তীব্র সমালোচনা করেন। তাহলে 3R এর অর্থ আমরা জানলাম এখান থেকে, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। এর পরিবর্তে তিনি 3H অর্থাৎ হ্যান্ড, হাত বা কায়িক শ্রম ও দক্ষতা, হেড মস্তক বা জ্ঞান ও বুদ্ধি এবং হার্ট হৃদয় বা আধ্যাত্মিকতা, নৈতিকতা ও ভালোবাসা এর সুষম বিকাশের ওপর জোর দেন। এটিই তার সর্বাঙ্গীন শিক্ষার ধারণা। পরের প্রশ্ন, গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনায় শিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন? ইংরেজি, হিন্দি, সংস্কৃত, মাতৃভাষা। কোনটা ঠিক? গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনায় শিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই গান্ধীজিও মাতৃভাষাকে শিক্ষার স্বাভাবিক এবং শ্রেষ্ঠ মাধ্যম বলে মনে করতেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে বিদেশি ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ শিশুর উপর মানসিক চাপ সৃষ্টি করে এবং তাকে তার নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় তিনি শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে বাধ্যতামূলক করেছিলেন। পরের প্রশ্ন,
বুনিয়াদী শিক্ষাকে নৈতালিম হিসেবে সম্প্রসারিত করা হয় কোন সম্মেলনে? ওয়ার্ধা সম্মেলন, হরিপুরা অধিবেশন, সেবাগ্রাম সম্মেলন, পুনা সম্মেলন। কোনটা ঠিক? বুনিয়াদী শিক্ষাকে নৈতালিম হিসেবে সম্প্রসারিত করা হয় কোন সম্মেলনে? ওয়ার্ধা কনফারেন্স 1937, হরিপুরা সেশন 1938, সেবাগ্রাম কনফারেন্স 1945, পুনা কনফারেন্স 1940। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সেবাগ্রাম সম্মেলন 1945 সালে যেটা হয়, সেবাগ্রাম কনফারেন্স 1945। গান্ধীজি কারামুক্ত হওয়ার পর বুনিয়াদী শিক্ষার কয়েক বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করেন। 1945 সালের সেবাগ্রাম সম্মেলনে তিনি সেই শিক্ষার ধারণাকে আরও ব্যাপক ও প্রসারিত করেন। তিনি বলেন, শিক্ষা শুধু 7 থেকে 14 বছরের শিশুদের জন্য নয়, এটি হবে একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবে। এই প্রসারিত শিক্ষা ব্যবস্থার নাম দেন নৈতালিম বা নতুন শিক্ষা। এর 4টি স্তর ছিল: প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উত্তর বুনিয়াদী এবং বয়স্ক শিক্ষা। পরের প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার চরম লক্ষ্য কি? অর্থনৈতিক স্বনির্ভরতা, চরিত্র গঠন, আত্ম উপলব্ধি, শ্রমের প্রতি মর্যাদাবোধ। কোনটা ঠিক? ইকোনমিক সেলফ রিলায়েন্স, ক্যারেক্টার ফরমেশন, সেলফ রিয়েলাইজেশন, ডিগনিটি অব লেবার। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো আত্ম উপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশন। যদিও অর্থনৈতিক স্বনির্ভরতা, চরিত্র গঠন, শ্রমের মর্যাদা ইত্যাদি গান্ধীজির শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যবহারিক লক্ষ্য ছিল, কিন্তু তার জীবন দর্শনের কেন্দ্রে ছিল আধ্যাত্মিকতা। তার মতে মানব জীবনের এবং শিক্ষার চরম বা পরম লক্ষ্য হলো আত্ম উপলব্ধি বা ঈশ্বরকে উপলব্ধি করা। গড ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ গড। অন্য সমস্ত লক্ষ্য ছিল এই পরম লক্ষ্যে পৌঁছানোর সোপান বা উপায়। পরের প্রশ্ন, গান্ধীজির শিক্ষা পদ্ধতিতে বিভিন্ন বিষয়ের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য কোন নীতির প্রয়োগ করা হয়েছে? সক্রিয়তার নীতি, অনুবন্ধ নীতি, স্বাধীনতার নীতি, স্বনির্ভরতার নীতি। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অনুবন্ধ নীতি বা প্রিন্সিপাল অফ কোরিলেশন। বুনিয়াদী শিক্ষার একটি অন্যতম প্রধান মনস্তাত্ত্বিক ভিত্তি হলো অনুবন্ধ নীতি। এই নীতি অনুযায়ী জ্ঞানকে খণ্ডিতভাবে না শিখিয়ে একটি কেন্দ্রীয় বিষয়ের সঙ্গে সম্পর্কিত করে শেখানো হয়। যেমন তুলা চাষ শেখানোর সময় ভূগোল, বিজ্ঞান, গণিত এবং সমাজবিদ্যা ইত্যাদি বিষয়কে যুক্ত করে পড়ানো হবে। এর ফলে শিক্ষা অখণ্ড, অর্থপূর্ণ ও আকর্ষণীয় হয়ে ওঠে। পরের প্রশ্ন দেখে নিই। খের কমিটির সুপারিশ অনুযায়ী বুনিয়াদী শিক্ষাকে কোন দুটি ভাগে ভাগ করা হয়? প্রাথমিক ও মাধ্যমিক, শহর ও গ্রাম, নিম্ন বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদী, সাধারণ ও কারিগরি। হয়তো অনেকটা সময় লাগছে যেহেতু 50টা প্রশ্ন এবং তার এই রিলেটেড অন্যান্য ইনফরমেশানগুলোও দিতে হচ্ছে, কিন্তু তোমরা এই সময়টা দাও, সময়টা নষ্ট হবে না। তোমরা এখানেই অফ করে দিও না, শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের শেষের প্রশ্নগুলোও কিন্তু খুব ভাইটাল। তো এর উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হলো নিম্ন বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদী, লোয়ার বেসিক অ্যান্ড আপার বেসিক। ডক্টর জাকির হোসেন কমিটির রিপোর্ট পর্যালোচনার জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পরিষদ বা CABE মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী BG খেরের নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করে। এই খের কমিটি বুনিয়াদী শিক্ষার সময়কাল 8 বছর করার সুপারিশ করে এবং একে দুটি পর্যায়ে ভাগ করে। প্রথম 5 বছরের জন্য নিম্ন বুনিয়াদী শিক্ষা এবং পরবর্তী 3 বছরের জন্য উচ্চ বুনিয়াদী শিক্ষা, যাতে শিক্ষা ব্যবস্থার সঙ্গে একটি ধারাবাহিকতা বজায় থাকে। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার ব্যর্থতার একটি অন্যতম কারণ কি? শিল্পকেন্দ্রিকতার অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, মাতৃভাষার প্রতি অবহেলা, এটি অত্যন্ত ব্যয়বহুল ছিল। বুনিয়াদী শিক্ষার ব্যর্থতার একটি অন্যতম কারণ কি? শিল্পকেন্দ্রিকতার অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, মাতৃভাষার প্রতি অবহেলা, এটি অত্যন্ত ব্যয়বহুল ছিল। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। বুনিয়াদী শিক্ষা একটি অত্যন্ত উন্নত এবং জটিল পরিকল্পনা ছিল। এই পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য এমন শিক্ষকের প্রয়োজন ছিল যারা শুধুমাত্র বিভিন্ন বিষয়ে জ্ঞানী নন, হস্তশিল্পে পারদর্শী এবং অনুবন্ধ পদ্ধতিতে শিক্ষাদানে সক্ষম।
কিন্তু তৎকালীন ভারতে এই ধরনের সুপ্রশিক্ষিত শিক্ষকের বিপুল অভাব ছিল। শিক্ষকের অযোগ্যতা এবং পরিকল্পনার তাৎপর্য বুঝতে না পারা এর ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। পরের প্রশ্ন, গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উপাধিতে ভূষিত করেছিলেন? মহাত্মা, গুরুদেব, জাতির জনক, ঋষি। গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উপাধিতে ভূষিত করেছিলেন? মহাত্মা, গুরুদেব, জাতির জনক, ঋষি। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো গুরুদেব। এটি একটি বহুল প্রচলিত এবং ঐতিহাসিক সত্য। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে তাঁর ত্যাগ ও মহত্বের জন্য মহাত্মা উপাধিতে ভূষিত করেছিলেন। এর প্রতিদানে গান্ধীজি রবীন্দ্রনাথকে তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিক উচ্চতার জন্য গুরুদেব বলে সম্বোধন করতেন, যা তাঁদের পারস্পরিক শ্রদ্ধার নিদর্শন। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষানীতির তীব্র প্রতিবাদ করেছিলেন? চুঁইয়ে পড়া শিক্ষানীতি, প্রাচ্যবাদী শিক্ষানীতি, সনদ আইন 1813, উডের ডিসপ্যাচ 1854। কোনটা ঠিক? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষানীতির তীব্র প্রতিবাদ করেছিলেন? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো চুঁইয়ে পড়া শিক্ষানীতি, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরির বিরোধিতা করেছিলেন বিদ্যাসাগর। লর্ড মেগলের প্রবর্তিত চুঁইয়ে পড়া নীতির মূল কথা ছিল যে সমাজের উচ্চবিত্ত এবং প্রভাবশালী কিছু মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে সেই শিক্ষা ও জ্ঞান তাদের মাধ্যমে ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। বিদ্যাসাগর এই অভিজাত কেন্দ্রিক নীতির কঠোর বিরোধী ছিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষাকে সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং এর জন্য দেশব্যাপী গণশিক্ষা ও জনশিক্ষার বিস্তার। পরের প্রশ্ন, শিশু শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের কালজয়ী সৃষ্টি কোনটি? কথামালা, বোধোদয়, বর্ণপরিচয়, সীতার বনবাস। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বর্ণপরিচয়। বর্ণপরিচয় প্রকাশের আগে বাংলা বর্ণমালা ছিল বেশ অবিন্যস্ত ও শিশুদের জন্য কঠিন। বিদ্যাসাগর এই গ্রন্থে প্রথম বাংলা বর্ণমালাকে একটি সহজ, সরল ও বিজ্ঞানসম্মত রূপ দেন। তিনি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঠিক সংখ্যা নির্ধারণ করেন এবং যুক্তাক্ষরের ব্যবহারকে একটি নিয়মের মধ্যে আনেন। এই গ্রন্থটি বাংলা শিশু শিক্ষার ভিত্তি স্থাপন করে এবং আজও তার গুরুত্ব অক্ষুণ্ণ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি আখ্যা দিয়েছিলেন? দয়ার সাগর, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, বাংলার নবজাগরণের অগ্রদূত, শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। কোনটা ঠিক? রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি আখ্যা দিয়েছিলেন? দয়ার সাগর, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, বাংলার নবজাগরণের অগ্রদূত, শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য ছিল মূলত সংস্কৃত নির্ভর, অলঙ্কার বহুল এবং জটিল। বিদ্যাসাগর প্রথম বাংলা গদ্যে যতিচিহ্নের সঠিক ব্যবহার করেন, ছোট ছোট বাক্য গঠন করেন এবং ভাষাকে এক সহজ, সরল ও সাবলীল রূপ দেন, যা সাধারণ মানুষের বোধগম্য হয়। ভাষার উপর তাঁর এই অসামান্য দক্ষতার জন্যই রবীন্দ্রনাথ তাঁকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন, কারণ তিনি ভাষাকে নিছক ভাব প্রকাশের মাধ্যম না রেখে তাকে একটি শিল্পে রূপান্তরিত করেছিলেন। পরের প্রশ্ন, শিক্ষক প্রশিক্ষণের জন্য বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন, সংস্কৃত কলেজ, নর্মাল স্কুল, ফোর্ট উইলিয়াম কলেজ। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো নর্মাল স্কুল। বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র বিদ্যালয় স্থাপন করলেই গণশিক্ষা সফল হবে না। এই বিদ্যালয়গুলিতে পড়ানোর জন্য উপযুক্ত যোগ্যতা ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক প্রয়োজন। এই উদ্দেশ্যেই তিনি সংস্কৃত কলেজের মধ্যেই একটি শিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন, যা নর্মাল স্কুল নামে পরিচিত লাভ করে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই তাঁর প্রতিষ্ঠিত মডেল স্কুলগুলিতে শিক্ষকতা করতেন। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 1829 সালে, 1856 সালে, 1872 সালে, 1891 সালে। কোনটা ঠিক? বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? সঠিক উত্তর হলো 1856 সালে। বিদ্যাসাগর শাস্ত্র ঘেঁটে প্রমাণ করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত।
এরপর তিনি হাজার হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করে ভারত সরকারের কাছে আবেদনপত্র জমা দেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টা এবং ধারাবাহিক গণ আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার রক্ষণশীল হিন্দু সমাজের তীব্র বিরোধিতা সত্ত্বেও 1856 সালের 16 জুলাই দ্য হিন্দু উইডোস রিম্যারিজ অ্যাক্ট 1856 আইনটি পাশ করে এবং 26শে জুলাই তা কার্যকর হয়। এটি ছিল তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারমূলক কাজ। পরের প্রশ্ন, কোন বড়লাট বিধবা বিবাহ আইন পাশ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন। কোন বড়লাট বিধবা বিবাহ আইন পাশ করেন? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো লর্ড ক্যানিং। যদিও আইনের খসড়াটি বিদ্যাসাগরের আবেদনের ভিত্তিতে পূর্ববর্তী গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সময়ে তৈরি হয়েছিল এবং তিনি এটিকে সমর্থনও করেছিলেন, কিন্তু তাঁর কার্যকাল শেষ হয়ে যাওয়ায় তিনি এটি পাশ করতে পারেননি। আইনটি চূড়ান্তভাবে পাশ ও কার্যকর করেন তাঁর উত্তরসূরি ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের শিক্ষা চিন্তার মূল উৎস কী ছিল? ভাববাদ, ধর্ম, মানবতাবাদ, প্রকৃতিবাদ। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো মানবতাবাদ। ঐতিহাসিক বিনয় ঘোষের মতে বিদ্যাসাগরের সমস্ত কর্মযজ্ঞের মূল প্রেরণা ছিল মানবতাবাদ। মানুষ এবং তার ইহজাগতিক কল্যাণই ছিল তার সকল শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কারের কেন্দ্রবিন্দু। তিনি ধর্মের আনুষ্ঠানিকতার পরিবর্তে মানুষের যুক্তি, বুদ্ধি, নৈতিকতা এবং মনুষ্যত্বের বিকাশের উপর জোর দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক এবং চরিত্রবান মানুষ গড়ে তুলতে। পরের প্রশ্ন, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ, সিটি কলেজ। সঠিক উত্তর কি? বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? বর্তমান নাম হলো বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর এবং তার সহযোগীরা কলকাতায় হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম সারির বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম, যা সরকারি সাহায্য ছাড়াই পরিচালিত হতো। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি কলেজের মর্যাদা পায় এবং বিদ্যাসাগরের মৃত্যুর পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এর নামকরণ করা হয় বিদ্যাসাগর কলেজ। পরের প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি বিদ্যাসাগর কোন গ্রন্থ থেকে অনুবাদ করেন? হিন্দি বেতাল পচ্চিশি, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স, হোমারের ইলিয়াড। কোনটা ঠিক? বেতাল পঞ্চবিংশতি। সঠিক উত্তর হলো হিন্দি বেতাল পচ্চিশি। বিদ্যাসাগর হিন্দি ভাষায় রচিত বেতাল পচ্চিশি গ্রন্থটিকে ভিত্তি করে বাংলা ভাষায় বেতাল পঞ্চবিংশতি রচনা করেন। তবে এটি নিছক অনুবাদ ছিল না, তিনি মূল কাহিনীকে অবিকৃত রেখে নিজের প্রাঞ্জল ও সাবলীল গদ্যে তাকে নতুন রূপ দেন। এই গ্রন্থটি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। পরের প্রশ্ন, বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের দোষ নামক প্রবন্ধটি লেখেন? তত্ত্ববোধিনী পত্রিকা, সোমপ্রকাশ, সর্বশুভকরী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সর্বশুভকরী পত্রিকা। 1850 সালে বিদ্যাসাগর তাঁর বন্ধুদের উদ্যোগে সর্বশুভকরী পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকার প্রথম সংখ্যাতেই বিদ্যাসাগর ছদ্মনামে বাল্যবিবাহের দোষ শীর্ষক একটি প্রবন্ধ লেখেন। এটিই ছিল তার প্রথম মুদ্রিত সমাজ সংস্কারমূলক লেখা, যা বাল্যবিবাহের বিভিন্ন শারীরিক, মানসিক ও সামাজিক কুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সাহায্য করে। পরের প্রশ্ন, নারী শিক্ষার প্রসারের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিদ্যাসাগর কি গঠন করেন? জাতীয় শিক্ষা ভাণ্ডার, নারী শিক্ষা ভাণ্ডার, মেট্রোপলিটন ফান্ড, গণশিক্ষা তহবিল। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো নারী শিক্ষা ভাণ্ডার। বিদ্যাসাগর যখন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, তখন সেগুলির খরচের জন্য সরকারি সাহায্যের প্রতিশ্রুতি ছিল, কিন্তু সিপাহী বিদ্রোহের পর সরকার আর্থিক সংকটের কারণে সেই সাহায্য বন্ধ করে দেয়। বিদ্যালয়গুলিকে বাঁচিয়ে রাখার জন্য বিদ্যাসাগর তখন নিজেই উদ্যোগ নিয়ে নারী শিক্ষার ভাণ্ডার নামে একটি তহবিল গঠন করেন এবং বহু সম্ভ্রান্ত ভারতীয় ও ইংরেজ শুভানুধ্যায়ীর কাছ থেকে চাঁদা গ্রহণ করেন বা সংগ্রহ করেন। পরের প্রশ্ন,
সংস্কৃত কলেজের অধ্যক্ষ থাকাকালীন বিদ্যাসাগর পাঠ্যসূচিতে কোন ভাষা অন্তর্ভুক্ত করেন? ফার্সি, পালি, ইংরেজি, বাংলা ব্যাকরণ। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বাংলা ব্যাকরণ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শিক্ষাবিদ তাঁর শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষাকে সম্পূর্ণ বর্জন করার কথা বলেছিলেন? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী। কোন শিক্ষাবিদ তাঁর শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষাকে সম্পূর্ণ বর্জন করার কথা বলেছিলেন? সঠিক উত্তর হলো মহাত্মা গান্ধী। 4 জন শিক্ষাবিদের মধ্যে একমাত্র মহাত্মা গান্ধী তাঁর বুনিয়াদী শিক্ষা পরিকল্পনায় প্রাথমিক স্তর থেকে ইংরেজি শিক্ষাকে সম্পূর্ণ বাদ দেওয়ার কথা বলেন। তিনি মনে করতেন ইংরেজি ভাষা ভারতীয়দের মধ্যে হীনমন্যতা সৃষ্টি করে এবং তাদের নিজস্ব সংস্কৃতি থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগর সকলেই মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিলেও পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান অর্জনের জন্য ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন। পরের প্রশ্ন, জনশিক্ষা বা গণশিক্ষা প্রসারের ক্ষেত্রে কোন 2 জন শিক্ষাবিদের চিন্তাভাবনায় বিশেষ মিল পাওয়া যায়? রবীন্দ্রনাথ ও গান্ধী, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও বিদ্যাসাগর, গান্ধী ও বিদ্যাসাগর। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো বিবেকানন্দ ও বিদ্যাসাগর। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে এডুকেশন ইজ দ্য রোল রিমেডি ফর ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ পুয়ার। তিনি দেশের আপামর জনসাধারণকে শিক্ষিত করে তোলাকে জাতীয় পুনর্জাগরণের প্রথম শর্ত মনে করতেন। একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেঘলের চুইয়ে পড়া নীতির তীব্র বিরোধিতা করে সরাসরি জনগণের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য নিজের হাতে কলম তুলে নিয়েছিলেন এবং গ্রামে গ্রামে বিদ্যালয় স্থাপন করেছিলেন। দুজনেরই মূল লক্ষ্য ছিল দেশের সাধারণ মানুষকে শিক্ষার আলোয় আনা। পরের প্রশ্ন, কোন শিক্ষাবিদ হাতে কলমে বা কর্মকেন্দ্রিক শিক্ষাকে তাঁর শিক্ষা দর্শনের মূল ভিত্তি করেছিলেন? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষার পুরো কাঠামোই ছিল কোনো একটি উৎপাদনশীল হস্তশিল্পকে কেন্দ্র করে কর্মকেন্দ্রিক শিক্ষা। তার মতে কর্মই হবে শিক্ষার মাধ্যম, শুধু একটি বিষয় নয়। যদিও রবীন্দ্রনাথ শ্রীনিকেতনে কর্মশিক্ষার উপর জোর দিয়েছিলেন, কিন্তু গান্ধীজির দর্শনে এটিই ছিল শিক্ষার অবিচ্ছেদ্য এবং কেন্দ্রীয় ভিত্তি। তিনি আর্নিং হোয়াইল লার্নিং বা শেখার সাথে উপার্জনের ধারণাকেও এর সঙ্গে যুক্ত করেছিলেন। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হলো চরিত্র গঠন। শিক্ষার লক্ষ্য হলো চরিত্র গঠন, এই ভাবনার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন কে? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো স্বামী বিবেকানন্দ। যদিও সকল শিক্ষাবিদই চরিত্র গঠনের কথা বলেছেন, কিন্তু স্বামী বিবেকানন্দের ম্যান মেকিং এডুকেশন বা মানুষ গড়ার শিক্ষার মূল কথাই ছিল চরিত্র গঠন। তিনি বলেছেন, এডুকেশন মিনস দ্যাট প্রসেস বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্মড, স্ট্রেংথ অফ মাইন্ড ইজ ইনক্রিজড অ্যান্ড ইন্টেলেক্ট ইজ শার্পেন্ড। গান্ধীজিও চরিত্র গঠনকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু বিবেকানন্দের দর্শনে এটিই ছিল শিক্ষার প্রধান এবং কেন্দ্রীয় উদ্দেশ্য, যার মাধ্যমে আত্মবিশ্বাস, সাহস ও মনুষ্যত্বের বিকাশ ঘটবে। পরের প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় সাধনের চেষ্টা করেছেন কোন শিক্ষাবিদ? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওপরের সকলেই। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো ওপরের সকলেই, অল অফ দ্য অ্যাবাভ। এই 3 জন মহান শিক্ষাবিদই 19 শতকের প্রেক্ষাপটে ভারতীয় শিক্ষাকে পুনর্গঠিত করতে চেয়েছিলেন। তারা কেউই পাশ্চাত্যকে সম্পূর্ণ বর্জন বা অন্ধভাবে অনুকরণ করতে বলেননি। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ডিসকাশানে। তার আগে তোমাদের যা বক্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।